ধাক্কা আসলে ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেবো। সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়। যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, দক্ষ নেতৃত্ব প্রয়োজন। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামী দিনে নবীন এবং প্রবীণ সকলে মিলে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যাপক সমালোচনার মুখে পড়েছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে কুরুচিমূলক মন্তব্য করে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। অনেকেই দাবি করছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার উচিত হাসনাত আবদুল্লাহ সম্পর্কে যে কথা বলেছে, যে মন্তব্য করেছে, সেটার জন্য হাসনাত আবদুল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বান্দিরপুত, ফকিন্নি, গরিব মিসকিন, ডাকাতের মতো চেহারা, তার গায়ের রং নিয়ে ব্যাপক ধরনের মাত্রাতিরিক্ত মানে খুবই বাজে মন্তব্য করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার এসব মন্তব্য কিংবা এসব কর্মকাণ্ডের কারণে এখন বিপদে বিএনপি দলটি। বিএনপি মনে করছে এ সমস্ত নেত্রী কিংবা ফজলুর রহমানের মতো নেতাকর্মীর কারণে তাদের দলের বদনাম হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এজন্য বিএনপির তরফ থেকে ইতিমধ্যে হয়তো বলা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ক্ষমা চাইতে হাসনাত আবদুল্লাহর কাছে। হয়তো অতি শীঘ্রই আমরা দেখতে পারবো হাসনাত আবদুল্লাহর সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, যে কথা বলেছে রুমিন ফারহানা, সে বিষয়ে তিনি তার ভুল বুঝতে পারবে এবং ক্ষমা চাইবে, আশা করি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যাই হোক, চলুন আমরা রুমিন ফারহানার আজকে নতুন করে দেওয়া আরও একটা বক্তব্য শুনি। রুমিন ফারহানা আজকে আবারও বলছে যে তিনি বলবে ধাক্কা দিলে আবারও তিনি এরকম কথা বলবে, ধাক্কা দিলে ধাক্কা খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে। রুমিন ফারহানা খুব দাম্ভিকতার সঙ্গে বলছে ধাক্কা আসলে ধাক্কা খেতে হবে, ইটস ন্যাচারাল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এ কথার বিপরীতে এখন সকলেই আবারও কঠিনভাবে খেপেছে ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে। কেউ কেউ তো বলছে ব্যারিস্টার রুমিন ফারহানা 10 বার জন্মালেও হাসনাত সার্জিসের মতো হতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি রুমিন ফারহানা কি বলল আবার, এবং বিএনপির তরফ থেকে রুমিন ফারহানার বিতর্কিত এই মন্তব্য নিয়ে কি বলা হয়েছে সেটাও আমরা দেখব। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়। যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, দক্ষ নেতৃত্ব প্রয়োজন। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান
ধাক্কা আসলে ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। ঢিল মেরেছো কেন, দিয়েছো কলসির কানা, তাই বলে প্রেম দেবো না। আমি রুমিন ফারহান ওই পদার্থ নাম্বার 1। নাম্বার 2, এটা একটা ডিলিমিটেশনের আলোচনা ছিল। ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া 2 কে আমি রিপ্রেজেন্ট করেছি। আমি নিজে আইনজীবী, সো আমার আইনজীবী হায়ার করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া 3 এর ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী, সো ওনার পক্ষে আইনজীবী হায়ার না করে উপায় ছিল। উনি হায়ার করেছেন 2 জন আইনজীবী, তারা বক্তব্য রেখেছে। তারপর উনি একটার পর একটা লোক পাঠানো শুরু করে এবং মোটামুটি 12-14 জন ব্রাহ্মণবাড়িয়া 3 দিনের পক্ষ হয়ে কথা বলেছে। তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো এটা হতে পারে না, এটা এক তরফে 12 জন বলছে, এক তরফে আমি, তাহলে আমি আরবার কাউন্টার দেই, রিবাটাল যেটাকে বলে। আপনি তো বিতার্কিক, আপনি জানেন রিবাটালের একটা ব্যাপার থাকে, তাহলে আমি রিপিউট করি, রিবাট করি। ওই সময় ওনাদের দলের এনসিপির একজন সদস্য আতাউল্লাহ, ভদ্রলোকের নামও আমি জীবনে শুনি নাই, চেহারা দেখার তো প্রশ্নই আসে না। সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন, আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3, মানে ব্রাহ্মণবাড়িয়া 3 এর যিনি বিএনপির ক্যান্ডিডেট তার কেউ। ধাক্কা দিলেন, ঠিক আছে। তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা ওনাকে পেছনে নিয়ে গেলেন, পুলিশ কর্মকর্তা। সেখান থেকে উনি উড়ে এসে আমাকে আরেকবার মারতে গেলেন। এই ভিডিওটি আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে। প্রথম আলোতে এটা মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং শেমিং স্টপ করা উচিত। সো হি রিয়েলাইজড, বাট ইট টুক 24 আওয়ার্স ফর হিম টু রিয়েলাইজ। নাম্বার 1, এই জন্য আমি বলতে চেষ্টা করেছিলাম যে আমি যখন সংবাদ সম্মেলন করছি, মিট দ্য প্রেস করছি, তখনও কিন্তু আমি জানি না হু ইজ আতাউল্লাহ, হু পুশড মি। আই থট হি ইজ সামওয়ান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3 রিপ্রেজেন্টিং দ্য ক্যান্ডিডেট অফ ব্রাহ্মণবাড়িয়া 3। হি ডিডন্ট সে আই এম ফ্রম এনসিপি, হি জাস্ট পুশড মি। তো অবভিয়াসলি আই ওয়াজ শকড। এবং 2 বার যখন সে পরের বার তেড়ে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না। সো দে টুক দ্য মেজার। এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেবো। সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। আর 2 হইলো, দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে, অস্থির। ওরা যদি এই ভিডিওটা আগে দেখতো তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না। হাসনাত এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না। আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে। কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে, আপনি যেহেতু লিডার, আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে। 3 হচ্ছে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই, তাহলে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া 3 এর যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন। আদারওয়াইজ এনসিপির ওখানে কোনো কাজ নাই ভাই। আমি তো মাঠের পলিটিক্সটা করি, আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান। সো তাকে নেওয়া হয়েছে। এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে, কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব নিকাশের কারণে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এইটা সুযোগ করে দেবে এনসিপি এবং জামাত অন্যদেরকে যে নির্বাচনের পরিবেশ নাই, এইটা বলার সুযোগ করে দেবে মানুষ। আর এই ফকিন্নির বাচ্চারা, বান্দির বাচ্চারা 5ই আগস্টে কেন যে নাম ছিল, হায় হায়, ওরা যদি চাইবা যাইতো ওদেরকে তো ভাই টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি অনেক কিছু দিতে চাইছে, বিদেশে বাড়িও দিতে চাইছে, ওদেরকে যে ধৈর্য নিয়ে গেছে, অনেক রকম ওদেরকে অফারও দিছে, কোনো কিছুতে রাজি হয় নাই। তারপরে মাই শুরু করছে, তারপর একটা টাইমে ওদের মুখ থেকে বাইর করছে যে আমরা আপোষ করতে যাচ্ছি, যেটা এখন ক্যাশ করা হচ্ছে। যে ওরা তো কোনো আন্দোলন করতেই চাইছিল না, ওরা তো পিছিয়ে গেছিল। কেন আপনাদের মনে নাই আসিফ মাহমুদের কথা, যার এখান দিয়ে রক্ত বাইরিত ছিল, তার কথা মনে নাই? সে তখন দায়িত্ব নিছিল, সেই তো ঘোষণা দিল, সব দফা বাদ দিয়ে 1 দফা নিয়ে আসলো, 6 তারিখের জায়গায় 5 তারিখ নিয়ে আসলো। তার ঘোষণার কারণেই তো এই আন্দোলন সফল হইলো। এটা কি ভুলে গেলে হবে? কেউ শিকার যাক না যাক, মনে করেন আমি শিকার গেলাম না, আমি মনে করলাম ধর এরা কারা, ফকিনের বাচ্চা, বান্দির বাচ্চা, এদের কি পরিচয় আছে, তোরা কারা, আমরাই তো সবকিছু করছি। ওকে, নো প্রবলেম, আপনারা সবকিছু করছেন। কিন্তু বর্তমানে সমস্ত চ্যানেলে, সমস্ত টক শোতে, পত্র পত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে, টেলিগ্রামে, সব জায়গায় আপনারা কাদের নিয়ে তর্ক করতেছেন? আপনাদের কথা দেখি না। জামাতের অমুক নেতারে নিয়ে তর্ক করতেছেন, বা হেফাজতের অমুক নেতারে নিয়ে তর্ক করতেছেন। আপনারা তো তর্ক করতেছেন এই ছেলে পেলে, বান্দির বাচ্চা, এই ফকিন্নির পুতদেরকে তো নিয়ে তর্ক করতেছেন। সব আলাপ তো তাদেরকে নিয়ে। তার মানে কি, আপনারা যত বড় ব্লু ব্লাড হন না কেন, আপনাদের রক্ত ব্লু, কারণ আপনারা তো হলেন রাজবংশের। রাজবংশের, ঠিকই তো, আপনারা রাজবংশের। খেয়াল করে দেখেন, হিসাব মিলায় দেখেন, রাজা, রানী, রাজপুত্র, একদম পুরা রাজবংশ, যার জন্য এদেরকে মনে হয় ফকিন্নির পুত, বান্দির পুত। যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদেরকে উন্মুক্ত একটি কারাগার থেকে বাঁচিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদের দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনার নেত্রীকে জেল থেকে মুক্ত করে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ করে দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সকল মামলা থেকে খালাস করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই তাদেরকে বলছেন ফকিন্নি? এই হলো আপনাদের দলের আদর্শ?
এই হলো আপনাদের নীতি। ভেরি গুড, চালিয়ে যান। আমরাও দেখতে চাই যে কতদিন আপনারা এই পচা রাজনীতি করে ক্ষমতায় আসতে পারেন আর কতদিন ক্ষমতায় থাকতে পারেন, সেটা বাংলাদেশের জনগণ দেখতে চায়। সমস্যা হচ্ছে স্বৈরাচার যেই হয় সে নিকট অতীতের স্বৈরাচারের থেকে শিক্ষা নেয় না। হাসিনা এইরকম অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আপনাদের দলের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। বিএনপি একটি মাজা ভাঙা দল, হ্যাঁ বিএনপি কিছুই করতে পারবে না, বিএনপি একটি আন্দোলন করতে পারে না, বিএনপি ঈদের পরে আন্দোলন করে, কত তুচ্ছ তাচ্ছিল্য করছে না শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কোথায় তারা আজকে? তো একই ভাষায় আপনারাও কথা বলছেন, একই ভাষায়, হাসিনার ভাষায়, ওবায়দুল কাদেরের ভাষায় আপনারা কথা বলছেন। তার মানে আপনারা ভাবছেন আপনারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আপনাদের এই দাপট কিয়ামত পর্যন্ত থাকবে, এটা ভাবছেন? এত তাড়াতাড়ি ভুলে কেন যান? আজকে দেখেন আপনাদের দলের পক্ষে এক যুগ এক দশক যারা কথা বললো, আপনারা আজকে কাউকে ফ্রান্সের জামাতের আমির বানিয়ে দেন, হ্যাঁ কাউকে নিউ ইয়র্কের জামাতের আমির বানিয়ে দেন। মানে আমি ইলিয়াসের কথা বলতেছি। পিনাকি হয়তো 12 বছর 10 বছর কথা বলে নাই, কিন্তু আমি, এমরামান মাসুম, ইলিয়াস ভাই, এই তিনজন মানুষ তো আমরা 10 বছরের বেশি কথা বলেছি। সেই 2013 সাল থেকে কথা বলেছি। ইলিয়াস ভাই যদিও একটু পরে আসছে, 2018-তে আসছেন। আমি আর মাসুম ভাই 2013 সাল থেকে কথা বলি। বিএনপি এবং জামাতের পক্ষে নিজেদের জীবন বাজি রেখে কথা বলেছি। 14টি বছর দেশে যেতে পারিনি। আমার আব্বা, আমার শ্বশুর, আমার ছোট ভাই, আমার চাচা, এদেরকে ডেকে নিয়ে ডিজিএফআই যশোর ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে, তাদেরকে হুমকিও পর্যন্ত দিয়েছে। কাদের জন্য এসব? আমার কোনো স্বার্থ ছিল এখানে? আমি কি জামাতের কোনো পদে আছি? আমি বিএনপির কোনো পদে আছি? নাকি কোনো পদে যাব, নাকি কোনো মন্ত্রী এমপি হব? কোনো স্বপ্ন দেখি না, কোনো স্বপ্ন দেখি না। তাহলে কার জন্য করলাম? বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য করলাম। স্পেশালি দুইটা দলের জন্য করলাম, বিএনপি আর জামাতের জন্য করলাম। জামাত অস্বীকার করে না। জামাত নেমোকারামি করেনি, ইলিয়াসের সাথেও করেনি, পিনাকির সাথেও করেনি, কনকের সাথেও করেনি, আমার সাথেও করেনি, মাসুমের সাথেও করেনি। কিন্তু এই বিএনপি সকলের সাথে নেমোকারামি করেছে, আমার সাথে করেছে, আমাকে এখন গালি দেয়। একেবারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে আমাকে গালি দিত, একেবারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে আমাকে হুমকি দিত, সেভাবে আমাকে হুমকি দেয়। একই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো পিনাকিদার বিরুদ্ধে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো ইলিয়াসের বিরুদ্ধে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো কনকের বিরুদ্ধে, একই ভাষা, বা মাসুমের বিরুদ্ধে একই ভাষা আপনারা প্রয়োগ করেন। আর রণাঙ্গনে লড়ে যারা আপনাদেরকে মুক্ত করলো, আপনারা তাদেরকেও ফকিন্নির বাচ্চা বলেন। এখন বলেন, আমি যে বলেছি বিএনপি আসলে একটা জাতীয় নেমোখারাম দল, ভুল বলেছি? একেবারে টাটকা নেমোখারাম একটি দল, যে হাসনাত আব্দুল্লাহরা তাদেরকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করলো, তাদেরকে এখন বলে ফকিন্নির বাচ্চা। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে, ভুল বলেছে? জুলাই অভ্যুত্থানের পরে রুমিন ফারহানার যে বক্তব্য, ছাত্রলীগ নিষিদ্ধের পরে ওনার মায়া কান্না দেখেছেন না? আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা যখন আসছিল তখন ওনার মায়া কান্না দেখেছেন না? 32 নাম্বার যখন ভাঙা হলো তখন ওনার মায়া কান্না দেখেছেন না? দেখেছেন তো। তো হাসনাত আব্দুল্লাহর প্রেডিকশনটা ভুল কোথায়? আপনি বিএনপির নেত্রী, আপনি বিএনপির ভাষায় কথা বলবেন, জিয়াউর রহমানের আদর্শ লালন করবেন, কিন্তু আপনার মধ্যে শেখ মুজিবুর রহমানের রক্ত মনে হচ্ছে প্রবাহমান। আসলে সত্য, আপনার আব্বা তো ওই দলই করতেন। অলি আহাদের নাম শুনছেন আপনারা? অলি আহাদ তো আওয়ামী লীগের নেতা ছিলেন। সেই আওয়ামী লীগ নেতার মেয়ে আজকে বিএনপির বড় নেত্রী। উনি আবার হাসনাত আব্দুল্লাহকে বলে, ডু ইউ নো হু ইজ হাসনাত আব্দুল্লাহ? হ্যাঁ, ছাত্রলীগের পদে ছিল। সো হোয়াট? সো হোয়াট? আপনাদের ফজলুর রহমান সাহেব, হু ইজ হি? ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মুজিব বাহিনীর সম্ভবত ওনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জই তো। হ্যাঁ, কিশোরগঞ্জ জেলার প্রধান ছিলেন এবং লম্বা সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। উনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। আপনাদের দল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। ওই শোকজ একটা করেছে, শোকজের জবাব দিয়েছে। শোকজ করা
মানে অন্যান্য নেতাদের বেলায় শোকজ করেন না, সরাসরি বহিষ্কার, আর উনাকে শোকজ করেন। দলীয় শৃঙ্খলা এত ভঙ্গ করার পরেও তাকে শোকজ করেন। এই হলো আপনাদের দল। তারপরে ফৌজদারি অপরাধ করলো হাবিবুর রহমান হাবিব, সেও ছাত্রলীগের সভাপতি ছিল। আপনাদের মহাসচিব বামপন্থী নেতা ছিল। কথা হলো তারা কি ছিল সেটা আমি দেখতে চাচ্ছি না, বর্তমানে তারা কি করে সেটা হলো দেখার বিষয়। একটা দল সে আগে করতেই পারে, তাই না? সে দল ত্যাগ করে সে এখন আপনাদের দলে এসেছে। তো একইভাবে উনি একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের কর্মকাণ্ড, ছাত্রলীগের আদর্শ তার ভালো লাগে নাই, তখন সে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সো হোয়াট? হু ইজ হাসনাত আব্দুল্লাহ? মানে সে ছাত্রলীগের নেতা ছিল, এই তো বলতে চাচ্ছেন। সো হোয়াট? আপনার বাবু তো আওয়ামী লীগের নেতা ছিল, আপনি তো আওয়ামী লীগ পরিবারের সন্তান। সো হোয়াট? আপনি এখন বিএনপি করেন, দ্যাটস ইট। এই পচা প্রশ্ন যে সামনে করেন, জনগণের সামনে করেন, জেনজিদের সামনে করেন। হাসনাত আব্দুল্লাহ আপনার মতো পচা দুর্গন্ধময় রাজনীতিবিদ না। আপনাকে নিয়ে পজিটিভ মন্তব্য কয়টা আছে খুঁজে দেখেন সারা বাংলাদেশে। আপনার দলের লোকজনও আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, তসলিমা নাসরিনকেও কিন্তু বহু মানুষ চেনে, শেফুদাকেও বহু মানুষ চেনে। এখন তাই বলে আপনি বলবেন আমি তো খুব জনপ্রিয়, অনেক মানুষ আমাকে চেনে। অনেক মানুষ চেনে কি? নেগেটিভলি চেনে। তসলিমা নাসরিনকে অনেক মানুষ চেনে নেগেটিভলি, শেফুদাকে মানুষ নেগেটিভলি চেনে, পজিটিভলি চেনে না। কিন্তু মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ আপনাকে খলনায়িকা হিসাবে চেনে, আর হাসনাত আব্দুল্লাহকে জাতীয় বীর নায়ক হিসাবে চেনে। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই ছাত্ররা এত জীবন দিল, এটাকে ফকিন্দির পোড়া বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবে ইনশাআল্লাহ। বলছে এই এনসিপি কে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কাউকে বলতেছে শিশু। আরে বাবারে, তারপরে তো আমরা তো পারি নাই, রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই। এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন, এরাই তো ডাক দিয়েছিল। হ্যাঁ, এককভাবে তারাই সব করেছে আমরা মনে করি না, একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল, তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে, এবং আমরা সবাই মিলেই ভূমিকা নিয়ে এটা করেছি। এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল, সেই যাতনায়, সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন। এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোনো আতাতের নির্বাচন করবেন, সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে। আমি আজকে ঘোষণা দিলাম, তিনি যেই হন না কোন নো সেফ এক্সিট, নো সেফ এন্ট্রি, বরং গণ দোলাইয়ের শিকার হবে। অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে, সে যেই করুক। এখন একদল করতেছে, সামনে বিপ্লবীরা করবে। কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে 2000 জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা, রক্তের সাথে বেইমানি করা, এবং 40,000 আহত মানুষের সাথে বেইমানি করা। এই 40,000 পরিবারের 5 জন করে যদি বের হয়, 5×40 কত? আর 2000 মানুষের 5 জন করে যদি বের হয় তাহলে কত? এদেরকে জীবনে রুখতে পারবেন? সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। আপনারা যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন, আল্লাহর কসম বলছি, জামাত শিবিরের লক্ষ লক্ষ জনতার 1 ফোঁটা রক্ত বৃথা যাবে না। বাঁশের লাঠি হাতে নিয়ে চান্দাবাজদের পা থেকে মাথা পর্যন্ত ডান্ডা দিয়ে আমরা ঠান্ডা করে দিব। যদি ভালো চান, যারা এখানে নির্বাচন করতে চান, আপনারা লাইনে আসেন, সমঝোতা করেন, সনদকে বাস্তবায়ন করেন, সঠিক পথে আসেন। আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন। রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশে আমরা এই জায়গায় আসছি। একটা ভোট সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখেন না। পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে শাস্তি করে দিবে। জুলাই বিপ্লব অনেকেরই মনোভূত হয়নি। ছাত্ররা, শ্রমিকরা কেন জীবন দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করলো? যারা ফেসিবাদ কায়েম রেখে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, মিলেমিশে ভাগবাটোরা, দিনের বেলা 2 দল, রাতের বেলা 1 দল, এইটা চালু থাকবে। এই ছাত্ররা কেন ডাক দিল আর বাকিরা সবাই মিলে আমরা কেন নামলাম, এটা মনে হতো। এই জন্য ব্যঙ্গ করে বলছে এটা কালো লোকেরা করছে। যে দল থেকে এটা বলা হয়েছে, তাহলে এই দল জুলাই বিপ্লবে কোনো ভূমিকা ছিল না, তারা স্বীকার করে নিল। এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে, তাহলে তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে। আন্দোলন হবেই। এই জুলাই আন্দোলন আর থামবে না। বাংলাদেশ থেকে চিরস্থায়ী ভাবে স্বৈরাচার ফেসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন ছিল, আছে এবং থাকবে। এটাকে কেউ আর থামাতে পারবেন না। কারণ এই আন্দোলন শুধুমাত্র কতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী লীগের হয় নাই। এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ
মানুষের সাথে, আবাল বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়াই। যে শিশু তার মাকে, তার ভাইকে, তার বাবাকে গুলিবিদ্ধ হতে দেখেছে, যে শিশু নিজে গুলিবিদ্ধ হয়েছে, তার ভাইয়েরা বোনেরা সাক্ষী, সেই শিশু যত আরো বেড়ে উঠবে ততই এই হিংস্র দানবদের বিরুদ্ধে জ্বলে উঠবে। সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই। যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে, আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব। এই বাংলাদেশে আপনারা যেটা ভাবতেছেন সেটা এই বাংলাদেশে আমরা হতে দিব না। সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি, এই সংস্কারকে আইনি ভিত্তি না দিলে, এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, সেফ এক্সিট আর সেফ এন্ট্রি, মাখামাখি দুস্তি। কোথায় যাইবেন সেফ হয়ে? এই জুলাই বিপ্লবীরা সারা পৃথিবীতে আছে। আমরা পিয়ার চাচ্ছি কেন? যাতে আর ফেসিবাদ এখানে, স্বৈরাচার ফেসিবাদ এখানে যাতে কায়েম না হয়। পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে, ভোট কেন্দ্র দখলের খেলা বন্ধ হয়ে যাবে। আজকে মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন তা আপনার সরকারও ইল্লিগেল, জুলাই বিপ্লব ইল্লিগেল। এর আগে একজন বক্তা বলেছেন, তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বিদেশে গিয়ে পালায়ে থাকলেও ফাঁসি তো হয়ে যাবে, আপনার ফাঁসি কার্যকর করা যাক আর না যাক রায় হয়ে যাবে। সুতরাং রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। আপনাদের লেজিটিমেসির জন্য, জুলাই বিপ্লবের লেজিটিমেসির জন্য আপনারা অন্ধ হেন না। আপনাকে নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা। আপনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা, চামচারা ভুল বুঝিয়ে অ্যাওয়ার্ড আনার নামে, আপনার নামে, এই বিশ্ববিখ্যাত ব্যক্তির নামে আপনাকে বানাইছে ডাস্টবিন। আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে? আপনার পক্ষে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লবীরা দাঁড়িয়েছে, আর যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি। সুতরাং পরিষ্কার পথ একটাই, সুষ্ঠু নির্বাচন করতে হবে, এবং কোনোভাবেই কোন মাস্তানি, কোন আপনারা খালি নির্বাচন বলেন, আপনারা বলেন না কেন চাঁদাবাজ ধরতে হবে, আপনারা বলেন না কেন সন্ত্রাসী গ্রেফতার করতে হবে, আপনারা বলেন না কেন সংস্কার করতে হবে, তারপরে লিগেল কি বলে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এটা একটা শব্দ আপনারা বলবেন না, শুধু বলবেন নির্বাচন। এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে সবাই মিলে দেশের কল্যাণ চিন্তা করতে হবে। আপনারা অলরেডি আতাতে চলে গেছেন, আমাদের কাছে খবর আছে। আতাতের নির্বাচন করে আপনারা পুরাতন ফ্যাসিবাদ আর আপনারা মিলে জাতির উপরে আবার সোয়ার হবেন। জাতি এটা কোনোভাবে মেনে নেবে না। আরেকটা জুলাই যুদ্ধের মাধ্যমে আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে আমরা পরিণত করে দিব। মিরাজ ভাই, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে এই ঘটনার পরে যে ধরনের মন্তব্যগুলো আসছে, এর মাঝে একটি মন্তব্য একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে রুমিনকে নিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা আপনাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এই কথাগুলো আমরা আরো অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধা নেওয়ার অভিযোগ আছে, যেটা ডক্টর জাহিদুর রহমান এখন বললেন, তারাই যখন আওয়ামী লীগের সুবিধাভোগী ট্যাগটা দিচ্ছে অন্য কাউকে, এটা আসলে কিরকম হইল ব্যাপারটা? আমি আপনার একটা মন্তব্য শুনি। দেখেন, ডক্টর জাহিদ ভাই যেটি বললেন যে হাসনাত স্যার যে এক সময় ছাত্রলীগ ছিল, আপনারা দেখেন জুলাই গণ অভ্যুত্থানের সময় 18 কিংবা 15-16 জুলাইয়ের দিকে যখন ছাত্রলীগের যারা ছিল, যে সকল শিক্ষার্থীরা ছিল সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রামে, ছাত্রলীগের পোস্টের নেতারা যখন রিভল্ট করলো, ছাত্রলীগের পোস্ট যখন তারা প্রত্যাহার করলো, তখন কিন্তু আন্দোলনটা আসলে অন্যদিকে একটা মানে সরকার পতনের দিকে কিন্তু এটা ডাইমেনশন, এবং তৎকালীন যে ছাত্রলীগ ছিল তাদের যে শক্তিমত্তা ছিল, তাদের যে মোরাল যে ছিল, সেটা কিন্তু আসলে ডাউন হয়ে যায়। এই সার্জিস হাসনাত তারা তাদের মতো যারা ছাত্রলীগ, আপনি যদি আগের সংশ্লিষ্ট, আমার যেহেতু অন্য প্রশ্নে যেতে হবে মিরাজ, আমি যেটা বলতে চাচ্ছি, এই সার্জিস হাসনাত তারা যদি ছাত্রলীগ হয়েও থাকে, এই সার্জিস হাসনাতের এই বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে ভূমিকা, এটা আসলে রুমিন ফারহানার মতো আরো 10 বার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও এটি আসলে সম্ভব না। কেন সম্ভব না? যে 18 নির্বাচনকে আমরা অবৈধ বলছি, যেই রাতের নির্বাচনে শেখ হাসিনা সংসদে যায়, সেই নির্বাচনে রুমিন ফারহানারা গিয়ে সেই নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে। এই জায়গা থেকে আমরা বলছি আসলে এই যে এখন এই ধরনের কম্প্রোমাইজ করে যে থাকতে হয়েছে, অনেকেই ছিল আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, যেটা আমরা অভিযোগ শুনছি এবং বলছিও। এই কম্প্রোমাইজ গুলো না করলে এমন কি হইতে পারতো না যে 24 পর্যন্ত অপেক্ষা করতে হতো না, আরো আগেই গণঅভ্যুত্থান হয়ে যেত? বিএনপি যেসব আন্দোলন করেছে, যে আন্দোলনগুলো নিয়ে আমরা কথা বলি, অনেক ব্যর্থ আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনগুলোকে সফল করার জন্য তো তখন আমরা তাদেরকে পেতে পারতাম, যদি তারা এই সুবিধাগুলো না নিতেন। এমনটা হতে পারতো কিনা? এত মানুষের হয়তো প্রাণ দিতে হতো না, 24 পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতো না। আপনি আসলে যে জায়গাটিতে আসলে একটা মিস্টেক করে যাচ্ছেন, সেটা হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলোর গত 53 বছরের যে ব্যর্থতা, এটা আসলে আপনি শিক্ষার্থীদের উপর আসলে চাপিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা যদি শিক্ষার্থীদের উপর কেন চাপাবো? শিক্ষার্থীদের উপর চাপাবো না, একদমই তা না। কিন্তু আমি বলছি যে
এটা কিন্তু অনেকের ভেতরে দেখেছি। সেই সময়ের বাস্তবতা তো আমরা জানি, সেই বাস্তবতার কথাটাও জানি যে কিভাবে নিপীড়ন করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, সবকিছু আমরা জানি। কিন্তু আমি বলতে চাইছি যে যারা আসলে এটা সহ্য করেও তাদের পরিচয়টা লুকায় নাই, সেই জায়গায় যদি যেত, সেই প্রতিবাদটুকু যদি থাকতো, বা প্রতিবাদ না থাকলেও নামটা ছাত্রলীগ না লেখাতো, যদি আপনার ধরেন শেখ মুজিবুর রহমানের বন্দনাটা না গাইতো, এবং এই যে বিরোধী দলগুলো যারা রাজনীতি করছে তাদেরকে একটু শক্তি যোগাতো, সেই কাজটা তারা করতে পারতো কিনা। আমি কোনো ছাত্রদের উপর দায় দিচ্ছি না পুরো রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা এটি আসলে স্মরণ করতে চাই, মানে শেখ হাসিনার বা ফেসিবাদী আমলে যারা প্রকাশ্যে শেখ হাসিনার বিরোধিতা করেছে, তার গুম খুন নির্যাতনের, তাদের জায়গাটা যেমন অনেক শ্রদ্ধার, একইভাবে ছাত্রলীগের সাথে জড়িত থেকেও যারা পরবর্তীতে ছাত্রলীগের সাথে রিভল্ট করে ছাত্রলীগের মোরাল গ্রাউন্ডটাকে ডাউন করে দিয়ে আমি একটা প্রশ্ন করি। জুলাই মাসের আগে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের মতো একটা ঘৃণিত সংগঠন, ছাত্রলীগ তো জুলাই মাসে খারাপ হয় না, আমি যে কথা বারবার বলছি। ছাত্রলীগ কি করেছে, কি করে আপনার ঢাকা ইউনিভার্সিটির হলে, কিভাবে পিছিয়ে মেরে ফেলে আবরার ফাহাদের মতো মানুষকে, নিজেদের মধ্যে খুনাখুনিতে শেখ হাসিনার সময় ছাত্রলীগ নিজেরা 150 জনের মতো খুন করেছে পরস্পরকে। ছাত্রলীগের মতো একটা বিভৎস সংগঠনের সাথে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? আপনি জাস্ট এটুকু একটু বলুন তো, মানে জুলাই থেকে কি করেছে আমরা সরিয়ে রাখি, এর সাথে থাকাটাকে আপনি কিভাবে দেখেন, এর সাথে নাম যুক্ত করাটাকে কিভাবে দেখেন? এখন এই জায়গাটাতে মানে যারা ছাত্রলীগ হয়েও ছাত্রলীগ থেকে রিভল্ট করে যারা একদম বন্দুকের সামনে যারা এসে জুলাইকে নেতৃত্ব দিয়েছে, তাদের এই নেতৃত্বকে যদি আপনি আগের ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার তুলনাটা নিয়ে এসে যদি এটাকে আসলে আমরা যদি ডিমোরালাইজ করি, ডিজোন করি, তাহলে এটা কিন্তু আসলে ঠিক না ব্যাপারটা। এই জায়গা থেকে আমরা বলছি যে আসলে গত 15 বছরের ফেসিবাদী আমলে যারা ছাত্রলীগ ছিল কিংবা যারা ছাত্রলীগের বিরুদ্ধে ছিল, এক একজনের জায়গা থেকে আসলে ভূমিকাটা এক এক রকম ছিল। এই ছাত্রলীগ থেকে যারা রিভল্ট করেছে তাদের কারণেই কিন্তু আসলে 18ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করা সম্ভব হয়েছে। যদি ছাত্রলীগের পলায়ন যদি গণহারে যদি প্রত্যাহার না করতো, ছাত্রলীগ থেকে ঠিক আছে, প্রশ্নটি ছিল সব, আমি বাস্তবতাটা আমরা আপনারা অনেকবার এক্সপ্লেইন করেছেন মিরাজ, আমরা অনেকবার শুনেছি এটা, কিন্তু আবার প্রশ্নটি এসেছে যে আরেকজনকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলার কারণেই এই প্রশ্নটা এসেছে। আসলে আমি শেষ করতে হবে, একেবারে সময় শেষ। আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে একটি বিষয় আমরা বারবার শুনছি যে 15 বছর যা হয়নি এখন তা হচ্ছে, এটা বলা কি আপনার কাছে মনে হয় না একরকম এক্সাজারেশন? আচ্ছা, আমি আসি, আপনি যে কথাটা বলেছেন আমি এটাই একটু রিটারেট করতে চাই। এই লাভগুলো আমরা তুলতে চাই নাই, কে কোথায় কি ছিল, এগুলো ওনারা ইনিশিয়েট করেছেন। আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, ভারতের ট্যাগ দেওয়া, ভারতে হাসিনার কাছে পাঠিয়ে দেবো, দে স্টার্টেড ইট। সেই কারণেই আসলে এই আলাপগুলো আসে। এই আলাপগুলো না হওয়া ভালো, যখন ওনারা আনবেন দে শুড বি রেডি যে এটা পাল্টাইয়ে হবে। 15 বছর ভালো ছিলাম যে পয়েন্টে উনি বলেছেন, এটা হয়তো সত্য স্টেটমেন্ট, কারণ ওনার উপরে ধরনের হামলার চেষ্টা হয় নাই। কিন্তু আপনি যেটা বললেন, এটার একটা জেনারেলাইজেশনের সুযোগ আছে এবং এটা খুবই পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলে আমি মনে করি। এটাকে যে কেউ এক্সাজারেটেড হিসেবে নিয়ে সেই সময়টাকে ইভেন এর চাইতে ভালো ইন অল সেন্স কেউ ব্যবহার করার চেষ্টা করতে পারে। আবার উনিও রাজনীতি করেন এবং ওনার পলিটিক্যালি কারেক্ট কথা বলা দরকার, কারণ শত্রুরা এই জিনিসগুলো, আওয়ামী লীগের কথাই বলছি, বিশেষ করে আওয়ামী লীগ যখন এই কথাটা বলছে, আগেই ভাবছিলাম তাদের যারা সফট আওয়ামী লীগের যারা আছে তারা বলেই যাচ্ছে কথাটা। আমাদের শেষ করে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কি বলতে চান আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারানা যে কথা বলেছে, আপনারা কি মনে করেন তিনি ভুল বলেছেন? আপনাদের কি মনে হয়, রুমিন ফারানার বক্তব্য কি ভুল ছিল নাকি সঠিক ছিল? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন, কমেন্ট। রুমিন ফারানা তিনি অনেক ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, এর আগে অনেক সমালোচিত হয়েছে, কিন্তু এবার হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমকে নিয়ে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের ফল ভালো হয়নি। পাল্টা মানুষ সকলেই ধুলাই করছে রুমিন ফারানাকে। রুমিন ফারানা বুঝে গেছে যে তার থেকে হাসনাত আবদুল্লার গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন, রুমিন ফারানার উচিত হাসনাত আবদুল্লার কাছে ক্ষমা চাওয়া? জানাবেন আপনারা কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের।